আজকে যেভাবে পাকিস্তানের অর্থনীতি তলানির জায়গায় গিয়ে ঠেকেছে তাতে অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে হয়তো আজকে আলোচনা করতে হবে। একেবারেই তাই, এবং যেখানে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে তাহলে কি দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান? কারণ একদিকে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার মতন একটা প্রবণতা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিছু সিদ্ধান্তে আবার তাদের গোসা হচ্ছে। ঠিক কি কি কারণে তাদের এই গোসা, এবং আর্থিকভাবে ধ্বস্ত পাকিস্তান সুরাহার পথ খুঁজতে স্বাভাবিক বন্ধুদের মুখাপেক্ষী? একেবারে বন্ধ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে, ঋণ দিতে অনীহা আন্তর্জাতিক মুদ্রা কোষ বা IMF। এই অবস্থায় 6 মাস ইসলামাবাদের গদিতে বসেছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানোই এখন তার মূল লক্ষ্য বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দেখুন, মাস দুয়েক আগে সাধারণ বাজেট পেশ করেছে পাকিস্তান সরকার। জিডিপির লক্ষ্যমাত্রা ধরেছে 3.6%। জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ কর আদায়ে। ভারতের সাধারণ বাজেটের নিরিখে পাকিস্তানের জিডিপি লক্ষ্যমাত্রা প্রায় অর্ধেক বলছেন বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা ক্ষেত্রে 15% বরাদ্দ বাড়িয়েছে শেহবাজ শরীফ সরকার। দেশের অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করতে প্রত্যক্ষ কর আদায়ের মাত্রা 48% বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের পকেট কেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ ভারতের পড়শি দেশের। কিন্তু তাতেও কি নিজের পায়ে দাঁড়াতে পারবে ইসলামাবাদ? উঠছে প্রশ্ন। কারণ গত 2 বছরে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সঙ্গে যুঝে একদম ধসে গিয়েছে সে দেশের অর্থনীতি। এখন তাই IMF এর মুখাপেক্ষী ভারতের পড়শি দেশের শেহবাজ শরীফ সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সৌদি আরব, চীন, UAE সফর করেছেন, উপলক্ষ আর্থিক সাহায্য জোগাড় করে আনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফর করেন কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে বাড়াতে। প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের এজেন্ডা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করা। আর পাক প্রধানমন্ত্রী ভিক্ষের ঝুলি হাতে বিদেশ সফর করেন, কারণ এই মুহূর্তে সে দেশের বিদেশি মুদ্রাকোষ তলানিতে। মুদ্রাস্ফীতি 11.8%। 1 কেজি আটার দাম 102 টাকা, 1 লিটার জ্বালানির দাম 268 টাকা। $1 বিনিময়ে পাকিস্তান টাকার মূল্য 280। অর্থনীতিবিদরা বলছে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ তথৈবচ। পরিকাঠামো উন্নয়নেও সেদেশের ভরসা বিদেশি শক্তি। নেই তরুণ যুবদের হাতে কাজ। বিদ্যুতের মাসুল অগ্নিমূল্য, বাজার দর আকাশ ছোঁয়া। ঘরে ঘরে ক্রমেই বাড়ছে ঋণের বোঝা। এবং দেশ গঠনে পাকিস্তানবাসীর বিনিয়োগও নামকা ওয়াস্তে। তাই ভারতের পড়শি দেশে প্রায় 1.5 শতকের পুরনো আর্থিক অধোগতির বর্ধিত রূপ শুরু হয়েছে 2022 থেকে। গত 2 বছরে ক্রমেই যা ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্যের আকার নিয়েছে বলছেন অর্থনীতিবিদরা। সেদেশে আর্থিক গতির স্থিতাবস্থা বজায় থাকলেও নেই কোনো আর্থিক উন্নয়ন বলছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারত সরকারের জম্মু কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ 370 ধারা বিলোপে গোসা পড়শি দেশের। তারা নয়াদিল্লির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ছিন্ন করেছে। ফলে সীমান্ত পারের আমদানি রপ্তানি বন্ধ থাকায় ক্রমেই ভাতে মরা শুরু করেছে পড়শি দেশ। বিশেষজ্ঞরা বলছেন নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে এখন হিমশিম অবস্থা পাকিস্তানের শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের। এবার কি দিল্লির মুখাপেক্ষী পাকিস্তান? সেই প্রশ্ন খুঁচিয়ে দিচ্ছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। দেখো শাহানা, এই মুহূর্তে সব থেকে বড় বিষয় তা কিন্তু প্রতিবেদনের মধ্যেও স্পষ্ট আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। এখন ভারতের সঙ্গে তারা আর্থিকভাবে সম্পর্ক ছিন্ন করে যে মহা সংকটের মধ্যে পড়েছে সেটা কিন্তু খুব স্পষ্ট একটা ছবি। এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই যে পাকিস্তানের আর্থিক অবস্থা সেটা যেভাবে ধসের মুখে গিয়েছে, শ্রীলঙ্কার মতন কি আর্থিক সংকটে পড়তে পারে পাকিস্তান? একটা বড় প্রশ্নের জায়গা। একেবারেই তাই, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু আর্থিক সাহায্যের ঝুলি হাতে দৌড়ে দৌড়ে ঘুরছেন, এবং মূল্যবৃদ্ধির কারণে কার্যত জেরবার পাকিস্তানের সাধারণ মানুষ। এক্স্যাক্টলি। এবং খুব স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির কারণে যখন সাধারণ মানুষ জেরবার এই যে ভিক্ষার পাত্র নিয়ে পাক প্রধানমন্ত্রী তিনি দৌড়ে দৌড়ে ঘুরছেন, একে একে ছবি পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা পাকিস্তান থেকে কাউকে নিতেই চাইছেন না।
কারণ এত একটা সংকট এমন এক পরিস্থিতির মধ্যে চলছে, তাতে পশ্চিম এশিয়ার দেশগুলো কার্যত এই জায়গায় তারা প্রশ্ন তুলে দিচ্ছেন, এবং যে অর্থনৈতিক সংকটের জায়গা, চাকরি থেকে একে একে যে অবস্থা তৈরি হয়েছে। শুধু তাই নয় মনিময়, তুমি যদি দেখো নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো, অর্থাৎ দ্রব্য খাদ্য সামগ্রী, সেগুলোর দাম কোথায় গিয়ে পৌঁছেছে। আটার দাম সেখানে আমরা দেখতে পাচ্ছি 100 টাকার উপরে 1 কেজি আটার দাম। অর্থাৎ সেখান থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মানুষের বর্তমান পরিস্থিতি, তারা কিভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। ঠিক, চলুন আলোচনা করব। আমি আর শাহানা রয়েছি, এবং একই সঙ্গে আপনাদের জন্য আমরা নির্দিষ্ট করে স্পেশাল গেস্ট নিয়ে আসি এবং তাদের সঙ্গে আলোচনা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অধ্যাপক তথা অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল তিনি উপস্থিত হয়েছেন। মহানন্দাদিকে অনেক স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং মহানন্দাদি, শুরুতেই যে প্রশ্নের জায়গা আপনার কাছে রাখবো তা হচ্ছে, এই তো একটা অবস্থা, এখন কতটা বড় সংকটের মধ্যে পড়েছে পাকিস্তান। এক তো ভারতের সঙ্গে সম্পর্ক আর্থিকভাবে বিচ্ছিন্ন করার পর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কার মতন কি পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে পরে? যেটা হচ্ছে যে পাকিস্তান একটা উন্নয়নশীল দেশ হিসেবে পৃথিবীর অর্থনৈতিক মানচিত্রে পরিচিত, ভারতবর্ষের মতোই, কিন্তু ভারতবর্ষের থেকে পাকিস্তানের অর্থনীতির একটা বিপুল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা শুধু অর্থনৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে। প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে পাকিস্তানি গণতন্ত্র নেই, এবং আমরা জানি যে অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে গেলে একটা স্থায়ী রাজনৈতিক পরিমণ্ডল লাগে, সেটার সমূহ অভাব হচ্ছে পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান সবসময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যায়, এবং গণতন্ত্রের চূড়ান্ত অভাব সেখানে দেখা যায়, কাজে নীতি নির্ধারণ করা খুব অসুবিধাজনক। এবং আমরা যদি প্যারামিটার্সগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত পার ক্যাপিটা জিডিপি যেটা, সেটা অত্যন্ত লো। পাকিস্তানে 1407 হচ্ছে US ডলার, যেটা একেবারে নিচের দিকে বলতে পারো। এছাড়া যেটা সমস্যা, বেকারত্ব 7%, এবং ইনফ্লেশন, যেটা একটু আগে তোমরা বললে, মুদ্রাস্ফীতি 11%। কাজেই সব কটা প্যারামিটারই খুব খারাপ, অর্থনৈতিক প্যারামিটার যেগুলো আমরা বলি, অর্থনৈতিক স্বাস্থ্য বুঝতে গেলে যেটা লাগে। কিন্তু তার মূল যে কারণ সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের অভাব, নীতিহীনতা, এবং যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বলি পুয়ার গভর্নেন্স। অর্থাৎ যেই রাজ্য শাসন বা দেশ শাসন করুক না কেন, গভর্নেন্স বা শাসন যন্ত্রটাকে যদি ঠিকমতো জায়গায় নিয়ে যেতে না পারে, তাহলে অর্থনৈতিক নীতি প্রণয়ন করা যায় না, এবং সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় কিন্তু মানুষ, বিশেষত গরিব মানুষ। এবং পাকিস্তানে দারিদ্র্য একটা অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু অনেক কিছুতে রিচ, কিন্তু এটাও ভাবতে হবে কি কি বিষয়ে ধনী। যেমন ধর, পাকিস্তানে প্রচুর খনিজ সম্পদ আছে, কাজে সেগুলোকে যদি কাজে লাগানো যেত ঠিক মতো, তাহলে কিন্তু পাকিস্তানের অর্থনীতির এই অবস্থা হতো না। কিন্তু কেন কাজে লাগানো যাচ্ছে না মহানন্দাদি? আমার একটা সিম্পল একটা যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, প্রতিরক্ষা ক্ষেত্রে 15% বরাদ্দ এক্ষেত্রে দাঁড়িয়ে, অর্থনৈতিক অবস্থা এই জায়গায়, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে 15%। হ্যাঁ, তার কারণ হচ্ছে মূলত আমরা সবাই জানি যে জঙ্গি তৎপরতা পাকিস্তানে একটা ভয়ঙ্কর সমস্যা, এবং যার জন্যই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় না। আমরা তো জানি যে কত রাষ্ট্রপ্রধান শুধু জঙ্গি কার্যকলাপের জন্য মারা গেছেন, বেনারজি ভুট্টো থেকে আরম্ভ করে জুলফিকার আলী ভুট্টো। তারা কিন্তু ভারতের সঙ্গে যতই মত পার্থক্য থাকুক, তারা গণতন্ত্র প্রিয় ছিল, তারা গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের প্রাণ দিতে হয়েছে। অর্থাৎ যেটা যারা রাজা ওখানকার, অর্থাৎ রাজা মানে আমি বলতে চাইছি শাসক, তারা গণতন্ত্র আনতে পারেন না, সেটা তাদের সব থেকে বড় ফেলিয়ার। এবং তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। মানুষ কিন্তু গণতন্ত্র চায়, কিন্তু তার ফলে এই অর্থনৈতিক প্যারামিটার্সগুলোর সাংঘাতিক অবস্থা। ওখানে ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার আছে, সবই আছে, কিন্তু অত্যন্ত কম পার্সেন্টেজে, মাত্র 22% জিডিপি আসে এগ্রিকালচার থেকে, 20% আসে ইন্ডাস্ট্রি থেকে। অর্থাৎ সব মিলিয়ে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো থাকলে একটা দেশ এগোতে পারে অর্থনৈতিকভাবে, সেটার অত্যন্ত অভাব। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হয়ে গেছে। তার আরেকটা মূল কারণ হচ্ছে যে পাকিস্তান অর্থনীতি ভীষণভাবে অন্যান্য দেশের উপরে
নির্ভরশীল, অর্থাৎ নির্ভরশীলতা, অন্যান্য অর্থনীতি, অন্যান্য একেবারে দেশের ম্যাডাম, উপর এখান নির্ভর। থেকে আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, যে এই যে পাকিস্তান বর্তমান যে পন্থা অবলম্বন করছে, আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশের প্রতি তাদের যে নির্ভরতা, ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়া বিভিন্ন দেশের কাছে, এতে কি আদৌ সম্ভব এই পরিস্থিতি থেকে ওভারকাম করা? দেখো, এখন লিবারাল ইকোনমি বা যেটা আমরা গ্লোবালাইজড বিশ্বায়িত অর্থনীতি বলি, সেটাতে তো একটা দেশ একটা দেশের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কাজেই যখন যে দেশ সমস্যায় পড়ে, অন্যান্য দেশ তাদের হেল্প করে। যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রেও তো ভারতবর্ষ হেল্প করেছে তাদের যে অবস্থা হয়েছিল, কি বাংলাদেশ, আমাদের নেবারিং কান্ট্রি। দেখো, একটা মানুষের পড়শি যদি অসুস্থ হয়, অক্ষম হয়, তাকে তো মানে পরিষেবা দেওয়াটা একটা মানবিকতার কথা, তাই না? কিন্তু এক্ষেত্রেও তাই, অর্থনীতির ক্ষেত্রেও একটা আমার পড়শি দেশ যদি অসুবিধে পড়ে, তাহলে নিশ্চয়ই সেই সাহায্যটা দিল্লি করবে। কিন্তু রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক সমস্যা যদি সেখানে প্রধান হয়ে দাঁড়ায়, তাহলে তো সাহায্যটা মুশকিল হয়ে যাবে পাওয়া। অথচ সাহায্য না পেলে পাকিস্তান অর্থনীতির এখন আর্থিক সংকট আরো বেড়ে যাবে। কাজেই এখানে শুধু অর্থনীতি না, রাজনীতি অর্থনীতি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কাজে রাজনৈতিক জট থাকলেও মানুষের কথা ভেবে অন্যান্য দেশে সাহায্য দেওয়া উচিত এবং অন্যান্য দেশেরও পাকিস্তানকে সাহায্য করা উচিত। রাজনৈতিক বিষয় নয়, অন্যভাবে আলোচনা করা যেতে পারে। আগে তো মানুষের জীবন, আগে তো জীবিকা, তারপর তো রাজনীতি। ঠিকই। এবং আমরা ম্যাডাম দেখতেও পাচ্ছি এই যে চীনের বিরুদ্ধেও প্রতিবাদে গর্জে উঠছেন পাকিস্তানের মানুষজন। আমি আসছি ম্যাডাম আপনার কাছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, তিনিও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আমি অনেক স্বাগত জানাই দেবাশিস বাবুকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা একটা ছোট্ট সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর ডেফিনেটলি যে আলোচনা চলছে আমাদের, এই আলোচনায় দিল্লির মুখাপেক্ষী হওয়াটা আগামী সময়ে কতটা জরুরি বা দরকার পাকিস্তানের ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা তুলে ধরবো। একেবারেই তাই। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন দুজন গেস্ট, মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন এবং সঙ্গে রয়েছেন দেবাশিস নন্দী। আমি সরাসরি দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। দেবাশিস বাবু, 2022 সালের পর থেকে কিন্তু আমরা পাকিস্তানের এই সাংঘাতিক পরিস্থিতি, আর্থিক পরিকাঠামোর একেবারে ভেঙে পড়া এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই যে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার যে একটা প্রবণতা বরাবর দেখা গেছে পাকিস্তানের এর আগেও, এবং পড়শি দেশের স্পেশালি ভারতের কিছু সিদ্ধান্তে গোসা হওয়া, এগুলোই কি পাকিস্তানের আজকের যে পরিণতি তার অন্যতম কারণ? পাকিস্তানের আর্থিক দুরবস্থার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত বলতে হয় যে পাকিস্তান একটা ফেডারেল স্টেটের হওয়ার পরে মানে যে নীতিগুলো দরকার সেটা ডেভেলপমেন্ট, এবং পাকিস্তান আনএভেন ডেভেলপমেন্ট রয়েছে বিভিন্ন প্রভিন্সে। পাঞ্জাব সেন্ট্রিক ডেভেলপমেন্ট, যত উন্নয়ন পাঞ্জাব সেন্ট্রিক, ফলে রেস্ট অফ দ্য প্রভিন্সেস আর ডিপ্রাইভড, এবং এটা প্রথম থেকে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেনি। তৃতীয়ত হচ্ছে অন্যান্য দেশ যেখানে আর্লি 90s গ্লোবালাইজেশনকে ওয়েলকাম করেছিল, পাকিস্তানে সেইভাবে গ্লোবালাইজেশন ঘটেনি, ফলে ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল ঘটেনি, এফডিআই যেটার অভাব রয়েছে। চতুর্থত পাকিস্তানে যেহেতু সন্ত্রাসবাদ রয়েছে এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি রয়েছে, সেক্ষেত্রেও বিশ্বের বিভিন্ন এমএনসিস গুলো সেখানে ইনভেস্টমেন্ট করতে ভয় পায়, নিরাপত্তার অভাব অনুভব করে। যদিও গদর পোর্ট নির্মাণের মধ্য দিয়ে এবং অন্যান্য স্পেশাল ইকোনমিক জোন গঠনের মধ্য দিয়ে চায়না অনেক ডেভেলপ মানে কিছু প্রজেক্ট নিয়েছে, কিছু ইন্ডাস্ট্রি করেছে, কিন্তু সেখানে চাইনিজ কোম্পানিগুলো এখন নিরাপত্তার অভাবে ভুগছে। পঞ্চমত হচ্ছে পাকিস্তানের যে ওয়ার হেডস এর পিছনে পাকিস্তান সরকার প্রতি বছর যে টাকা ব্যয় করে এবং মিলিটারি এলিটসরা নিজেদের আখের গুছানোর জন্য, এবং তারা একটা বড় অঙ্কের তারা সেখান থেকে একটা লাভ পায়, ঘুষ নেয় তারা যখন দেশের সাথে অস্ত্র ডিল করে, এবং তারা একটি যুক্তি দেখে ভারতের তরফ থেকে আমাদের নিরাপত্তার চ্যালেঞ্জ রয়েছে, তার জন্য আমাদের অস্ত্র কিনতে হবে, আধুনিক অস্ত্র সরঞ্জামে সজ্জিত হইতে হবে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকে। পাকিস্তানে আর্মামেন্টস রয়েছে, আর্মস রেসের জন্য প্রচুর টাকা ব্যয় করে। ষষ্ঠত হচ্ছে পাকিস্তানের যে গণতান্ত্রিক ভিত্তি খুবই নড়বড়ে, অর্থাৎ সেখানে ডিসরাপ্টেড ডেমোক্রেসি, এবং সেখানে আইএসআই, তারপর হচ্ছে আপনার রিলিজিয়াস মাস্টার্স আর মিলিটারি, এই প্রায় মিলে এগুলো দেশটা চালায়। ফলে গণতান্ত্রিক সরকার পাকিস্তানে খুব কম সময়ে ছিল। পাকিস্তানের বেশিরভাগ সময় সামরিক শাসনে গিয়েছে, বা কোন একটি দেশ যেখানে সিভিল গভর্নমেন্টের সিদ্ধান্তে মানে কোনো মানে এফেক্ট নেই, অর্থাৎ সেখানে ডিরেক্টলি সামরিক শাসন থাকে, সামরিক শাসকরা সিদ্ধান্ত নেন, বা মিলিটারি দিচ্ছে, যখন সিভিল গভর্নমেন্টও থাকে সেখানে পরোক্ষভাবে তারা নিয়ন্ত্রণ করে। এবং পাকিস্তানের এই অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী তাদের অর্থনৈতিক নীতি। যেমন আমাদের সার্কের একটি দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান, সেখানে 7টা চুক্তি বাস্তবায়িত হয়েছে 2006-এর 5 জানুয়ারি। তো পাকিস্তান অন্যতম দেশ যে 7টা চুক্তিকে বাস্তবায়ন করার পক্ষে সদর্থক ভূমিকা পালন করেনি।
ফলে মুক্ত বাণিজ্যের যে নীতি, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যের নীতির মধ্যে তারা পাকিস্তান বেনিফিট হয়নি বা হতে চায়নি। সপ্তমত যেটা গুরুত্বপূর্ণ অংশ, যে 1990 দশকের শেষে ভারত পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে অ্যানাউন্স করে, ঘোষণা করে, কিন্তু পাকিস্তান তার বহু বছর পরে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে ঘোষণা করে। অর্থাৎ পাকিস্তানের নীতিতে ভারতের প্রতি যে বিদেশি নীতি, সেখানে শুধু আছে ঘৃণা, সেখানে রয়েছে শুধু প্রতিযোগিতা, সেখানে রয়েছে শুধু প্রতিহিংসা। ফলত অর্থনৈতিক এনগেজমেন্টের মাধ্যমে দুদেশের মধ্যে যেরকম উত্তেজনা কমানো যায়, পাশাপাশি দুদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো যায়, কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেটা করা হয় না। যদি বাণিজ্যিক আদান প্রদান বৃদ্ধি পেত দুদেশের মধ্যে, আমার মনে হয় কাশ্মীর সমস্যা তো ওটা ইরিকনসিলেবল, মীমাংসার অযোগ্য, সেটা বাদ দিয়েও একটা নর্মালাইজেশন হতো রিলেশন, এবং পাকিস্তান বেনিফিট হতো। যে পাকিস্তানের কাছ থেকে আমরা চিনি কিনি, পাকিস্তানের প্রচুর আপনার মার্বেলস রয়েছে, কিছু মিনারেলস রয়েছে, সেগুলো আমরা আমদানি করতে পারি, কিন্তু পাকিস্তান সেই ক্ষেত্রে খুব একটা উৎসাহী নয়। বা ভারতের থেকে তারা বিদ্যুৎ দিতে পারে, পাকিস্তানের বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেখানে ভারতও বেনিফিট হতে পারে, কারণ ভারতের যে উদ্বৃত্ত বিদ্যুৎ পাকিস্তানে বন্টন করতে পারে। দেখুন, ভারতের উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা কিন্তু বাংলাদেশকে দিই, আবার ভুটানের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে যায়। ফলে এই যে এনার্জি সিকিউরিটি যে একটা নতুন কনসেপ্ট, সেই এনার্জি সিকিউরিটির সাথে অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জড়িত, আধুনিক সভ্যতার গতি এনার্জি ছাড়া হয় না। সুতরাং সেখানেও পাকিস্তান পিছিয়ে রয়েছে। যে দেশের পরিকাঠামো উন্নয়নে বৈদেশিক শক্তির হাত ধরে যারা চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের তাহলে কোন মানসিকতা, সেটা হয়তো প্রকাশ পায়। আমি আপনার থেকে ঠিক এই মহানন্দাদির কাছে আসবার চেষ্টা করি অর্থনৈতিক জায়গাটা, যেটা দেবাশিস বাবু আপনি বলছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমি এই প্রশ্নটাও রাখছিলাম যে শ্রীলঙ্কার মতন কি আর্থিক সংকটের জায়গায় পৌঁছতে চলেছে তাহলে পাকিস্তান? মহানন্দাদি। হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে প্রথমত রাজনৈতিক অস্থিরতা, যেটা পাকিস্তানে ভীষণই প্রবল, সেটা কিন্তু অতটা খারাপ অবস্থা শ্রীলঙ্কার নয়। শ্রীলঙ্কাতেও সমস্যা আছে, একেবারে যে সমস্যা নেই তা নয়, কিন্তু শ্রীলঙ্কার পলিটিক্যাল স্ট্যাবিলিটি পাকিস্তানের থেকে অনেক বেটার, যার জন্য আমরা কিন্তু দেখতে পাই যে উন্নয়নশীল বা দরিদ্র না বললে উন্নয়নশীল দেশ হিসেবে শ্রীলঙ্কা কিন্তু মানব উন্নয়ন সূচকে অনেক ব্যাপারে কিন্তু ভালো জায়গায়, ইনফ্যাক্ট কোনো জায়গায় ভারতের থেকেও এগিয়ে। কিন্তু পাকিস্তানের সমস্যাটা আলাদা, যেটা একটু আগে ডক্টর নন্দী বললেন, যে প্রথমত উন্নয়ন করতে চাওয়ার ইচ্ছে, সেটা সবার আগে দরকার। সেটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো দেশকেই কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কাজে ওখানকার নেতারা যদি মনে করেন যে ভারতবর্ষের সঙ্গে শুধু এই বিবাদটাই বজায় রাখবো এবং তাতে দেশের লাভ হবে, তাহলে তো ওই নিজের পায়ে কুড়ুল মারা, যেটাকে বলা হয় আর কি, যে ডালে বসতে সে ডাল কাটছে। কিন্তু সেইটা ভাবতে হবে যে আখেরে কিন্তু দেশটার ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, রাজনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, গণতন্ত্রের অভাব দেশে, গণতন্ত্র না থাকলে কোনো নীতি নির্ধারণ ঠিক মতো করা যায় না, সেখানে সামরিক শাসন চলে, এবং জঙ্গি কার্যকলাপ তো শুধু ভারতবর্ষের জন্য তো তাদের রয়েছে, কিন্তু নিজের দেশেরও ক্ষতি হচ্ছে। একেবারেই তাই। ম্যাডাম, আপনার কাছ থেকে শুনলাম এই বিষয়ে, সরাসরি আমি আরো একবার যাব দেবাশিস বাবুর কাছে। বেশ, মহানন্দাদি বলুন। সেটা হচ্ছে যে মালালা ইউসুফজাই কিন্তু পাকিস্তানি অ্যাটাক হয়েছিল, অন্য দেশে নয়, এটা মনে রাখতে হবে। যে তিনি সে এবং তার বাবা শিক্ষার প্রসার করতে চেয়েছে মেয়েদের মধ্যে, সে কিন্তু অ্যাটাক হয়েছে পাকিস্তানি। কাজে ওই নিজের পায়ে কুড়ুল মারা, যেটা নিজের ভালো বোঝে না, এটাই সব থেকে সমস্যা পাকিস্তানি। একেবারেই তাই। আমি একটু দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, তাহলে ভারতের মুখাপেক্ষী হওয়া পাকিস্তানের এটা কি অবশ্যম্ভাবী হতে চলেছে? পাকিস্তানের অনেকেই চায়, সাধারণ জনগণও চায় ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠুক, পাকিস্তানের বুদ্ধিজীবীরা চান, অনেক গণতন্ত্রকামী যে মানুষজন তারাও চান, কিন্তু পাকিস্তানের যে মিলিটারি শাসকরা কখনোই সেটা হতে দেবে না। কারণ ওটা যদি হয়, পাকিস্তানি মিলিটারিদের যে যুক্তিতে প্রতি বছর অস্ত্র কিনে বিদেশের বিভিন্ন দেশ থেকে, যে ভারত হচ্ছে প্রধান চ্যালেঞ্জ নিরাপত্তার ক্ষেত্রে, তাহলে সেটা কমে যাবে, অর্থাৎ তাদের পকেট ভর্তি হবে না। মিলিটারি এলিটে কখনো সেটা করতে দেবে না। পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্টও জানে এটা দরকার, ভারতের সাথে অর্থনৈতিক এনগেজমেন্ট দরকার, জনগণও জানে, বুদ্ধিজীবীরা জানে, কিন্তু এটা কখনোই হবে না। তাহলে পাকিস্তান জাতি রাষ্ট্রের যে নেচার, অর্থাৎ আর্মামেন্টস, মিলিটারি হেড, একটা মিলিটারি স্টেট, পাকিস্তান তো একটা ওয়ারিয়ার স্টেট পাকিস্তানকে বলে। এখন তো পাকিস্তানও দেখতে পাওয়া যাচ্ছে চীন বিরোধী স্লোগান উঠছে, মানুষজন প্রয়োজন মনে করছে না, সেক্ষেত্রে অনেক ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। দেবাশিস বাবু। হ্যাঁ, সাধারণ মানুষ তো ভয়েস তুলছে, আগে তুলতে পারতো না, তুলছে, কারণ অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে চলে এসছে।
সাধারণ মানুষের ভয়েস তো পাকিস্তানে কখনো রিফ্লেক্টেড হয় না সেখানে পার্লামেন্টে, অর্থাৎ পাকিস্তানের সাধারণ পাকিস্তানের যে সিভিল সোসাইটি সেটা খুব ফ্র্যাগমেন্টেড এবং সেখানে খুব জোরালো নয়, বিচ্ছিন্নভাবে কিছু আন্দোলন হয় পরিবেশ নিয়ে, করাপশন নিয়ে, সেটা জোরালো নয়, ভারত বা বাংলাদেশের মতো নয়। সুতরাং সেই আন্দোলন হবে, কিন্তু তার রিফ্লেকশন যে নীতি নির্ধারণে করবে তা না, কারণ জনগণ নীতি নির্ধারণ করে না। যারা পার্লামেন্টে যায়, ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তানে যে এমপিরা, তাদেরও ভূমিকা থাকে না, ওই মিলিটারি এলিটরাই করবে, আইএসআই করবে আর রিলিজিয়াস মাস্টার্সরা করবে। বেশ। একদম 30 সেকেন্ড দেবাশিস বাবু, হয়তো আমি খুব বেশি সময় পাবো না আপনার কাছে এবং মহানন্দাদির কাছেও যাবো 30 সেকেন্ডস নিয়ে। একদিকে রাজনীতি, অন্যদিকে অর্থনীতি, দুইয়ের মধ্যে দ্বন্দ্বের এই জায়গায় পাকিস্তানের অবস্থা তাহলে কোন জায়গায় যেতে চলেছে? একদম 30 সেকেন্ড স্যার অ্যান্সার। আমাকে বলবে কে? দেবাশিস বাবুর থেকে শুরু করি আমি, তারপর আসছি মহানন্দাদি আপনার কাছে। দেখুন, পাকিস্তানে এই যে অচল অবস্থা, এটা একমাত্র জনগণই পারে, মানে গণ আন্দোলনের মতো নেই। যেরকম মানে বাংলাদেশে হয়েছিল গণ আন্দোলন 90-তে, এরশাদের পতন ঘটিয়েছিল, নেপালে কিংশিপের পতন ঘটেছিল 2008 সালে, এবং গণ আন্দোলনের মধ্যে দিয়ে এন্টায়ার স্ট্রাকচারাল চেঞ্জ দরকার। এছাড়া পাকিস্তানের জনগণের মুক্তি নেই, কারণ পাকিস্তান যেই অবস্থাতে আছে সেখানে যদি স্ট্রাকচারাল চেঞ্জ না হয়, পাকিস্তান রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ঠিক হবে না, পলিটিক্যাল স্টেবিলিটি কখনো আসবে না। বেশ, খুব গুরুত্বপূর্ণ দাদা, একদম সময় পাচ্ছি না বলে আমি মহানন্দাদির কাছে যাই, শেষ করবো 30 সেকেন্ড। মহানন্দাদি আপনার কাছ থেকে। আমার তো মনে হয় রাজনৈতিক গণ আন্দোলন ছাড়া পাকিস্তানকে কেউ বাঁচাতে পারবে না। দেখো, পৃথিবীর যত গণ আন্দোলন হয়েছে, মানুষই কিন্তু স্বেচ্ছায় এই পরিবর্তনগুলো এনেছে, সেটা যে কোনো হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, অন্যান্য ইস্যুতে হোক, লিবারালাইজেশনের জন্য হোক। গণ আন্দোলন না হলে পাকিস্তানকে কেউ বাঁচাতে পারবে না। সেখানকার মানুষকে বুঝতে হবে যে এই সিস্টেম ঠিক নয়, এটা আমাদেরই ক্ষতি করছে, তবেই তারা বাঁচবে। একেবারে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো মহানন্দাদি, অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দেখুন, আলোচনা সাহানা আমাদের চলবে, কারণ এখানেই শেষ নয়। একের পর এক ছবি, একের পর এক পরিস্থিতি, কিন্তু সর্বশেষটা সেই ভারতের মুখাপেক্ষী হওয়াটাই কি তাহলে সময়ের অপেক্ষা সাহারা? একেবারেই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে 0 আওয়ারের সময় আজ এখানেই শেষ। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক সিএনএ।